নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই তোমাদের সবাইকে জানাই প্রচুর প্রচুর কৃতজ্ঞতা আর ভালোবাসা। আমাদের নিশিডাক ফ্যামিলি 50,000 সদস্য সংখ্যা সম্পূর্ণ করেছে। সেই উপলক্ষে আমাদের গল্পের আড্ডায় আসবে একের পর এক চমক। বেশ কিছু মাস আগে আমাদের চ্যানেলে সুলেখক সৌভিক ঘোষের কলমে প্রকাশিত হয়েছিল রক্তাক্ত রাজপথ। তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে। সেই গল্পের রেস ধরেই আরও একবার হাজির হয়েছি নতুন আরেকটি গল্প নিয়ে। রহস্য আবার ঘনীভূত হয়েছে আমাদের রাজপথে। আজকের গল্পটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক তো করতেই হবে, আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমরা কে কোথা থেকে গল্পটা শুনছো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিশিডাক গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন। সুলেখক সৌভিক ঘোষের কলমে আজকের গল্প আবার রক্তাক্ত রাজপথ। এভাবে হাসার কি আছে? তোমার ভালোর জন্যই বলছি। আপনি আবার ঘামছেন স্যার। চলুন আপনার বাড়ির ছাদে চলুন, ওখানে জমিয়ে কথা বলা যাবে। হ্যাঁ স্যার, এবার বলুন, আমি যদি মন্ত্রী হই তাহলে কি পাবো? কি পাবে মানে? কি মন্ত্রী হতে চাও সেটা বল। খাদ্যমন্ত্রী? রেশনের চাল ডাল বিক্রি করে কোটি কোটি টাকা আসবে। শিক্ষামন্ত্রী হতে চাও? এসএসসি দুর্নীতি, ফেল করা পরীক্ষার্থীদের থেকে টাকা নিয়ে পাশ করিয়ে দেবে, কোটি কোটি টাকা আসবে। আর আমি যদি বলি আমি আপনার পুলিশ মন্ত্রীর জায়গাটা চাই, দেবেন? পুলিশ মন্ত্রী? হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা তো আপনার আর চালানো হবে না। মানে? একবার পেছনে ঘুরে দেখুন স্যার, কে দাঁড়িয়ে আছে। ওকে চিনতে পারছেন না? এই তুই কি পাগল নাকি? হ্যাঁ, কে কে আছে ওখানে? মাথা খারাপ হয়ে গেছে তোর? পাগলের মতো হাসছিস কেন? কুঞ্জবিহারী দামাই, আপনি এখনই আত্মসমর্পণ করুন, আর সমস্ত দাবি আমরা শুনব। এখনো বলছি, আত্মসমর্পণ করুন। প্লিজ প্লিজ, আপনারা কেউ কিন্তু একটাও গুলি চালাবেন না। আমরা দেখতে পাচ্ছি না ওখানে কি হচ্ছে। বাড়াবাড়ি মনে হলে আমরা দরজা ভেঙে প্রবেশ করব, কিন্তু প্লিজ কেউ গুলি চালাবেন না। আপনি ধরা দিন মিস্টার দামাই, আপনার কীর্তি কিন্তু আমরা ধরে ফেলেছি। আপনি ধরা না দিলে কিন্তু আমরা গুলি চালাতে বাধ্য হব। ওরা নিচে দাঁড়িয়ে আছে, ওকে তাড়াতাড়ি মারো। ওরা চলে আসলে আর মারতে পারবে না। তোমাকে অনেক ধন্যবাদ দাদা ভাই। আমাকে ভাইফোঁটা দিবি না বোন? আমি জানি আজকে দীপাবলি, ভাইফোঁটা আজকে নয়, কিন্তু কিন্তু দেব তো, কিন্তু আমার কাছে তো চন্দন নেই। এই রাক্ষসটাকে যে মারলাম, ওর রক্ত দিয়েই আজ ভাইফোঁটা হোক। না দাদা ভাই, ওরা আমাকে সেদিন এত অত্যাচার করে মেরেছিল, এরপরে ওই রাক্ষসদের রক্ত দিয়ে তোমায় আমি অন্তত ভাইফোঁটা দিতে পারবো না। তাহলে আমার রক্ত দিয়েই হোক ভাইফোঁটা। কিন্তু তোমাকেও যে মরতে হবে। এখন আমি যার সাথে কথা বলছি, যাকে আমি দাদা বলে ডেকেছি, তোমার মধ্যে থাকা সেই রূপ ক্ষণিকের। কিছুক্ষণ পরেই তুমি আবার সেই স্বৈরাচারী রূপে ফিরে যাবে। তাই তোমার এই স্বৈরাচারী রূপটাকে শেষ করে দিতে হবে। যখন তুমি আবার আসল চরিত্রে ফিরে আসবে, তখন তোমার সাথে ওই স্বৈরাচারীদের আর কোনো তফাৎ থাকবে না। আজ আমি সত্যিই জাস্টিস পেলাম দাদা ভাই।
আমি জাস্টিস পেলাম। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। গল্পটা এখানেই শেষ হয়েছিল, আর সেই শেষ থেকেই হবে এক নতুন গল্পের শুরু। সেই দিন ইন্সপেক্টর কুঞ্জু বিহারী দামাইয়ের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল এক সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুর্যোধন গাঙ্গুলি। সেই সময় বাকরুদ্ধ হয়ে গিয়েছিল বঙ্গবাসী, স্তব্ধ হয়ে গিয়েছিল কলকাতার অলিগলি, রাজপথ। কেউ ভাবতেও পারেনি যে অফিসার তদন্ত করেছিল সেই আসল খুনি। সেই দিন সেখানে নিজেকেও শেষ করে দিয়েছিল কুঞ্জবিহারী, নিজেকে মুক্ত করেছিল এই নিকৃষ্ট সমাজ ব্যবস্থা থেকে। আর সমাজ মুক্ত হয়েছিল এক স্বৈরাচারী শাসন থেকে। তারপর কেটে গিয়েছে 3 বছর। আজকের দিনেই বিচার পেয়েছিল অম্বিকা, সঠিক বিচার, যা কখনোই আইনের গোলক ধাঁধায় সম্ভব হতো না। সেই অম্বিকা যার বিচারের আশায় সাধারণ মানুষ বুক বেঁধেছিল, রাতের রাজপথ দখল করে সাধারণ মানুষের কণ্ঠে ধ্বনিত হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। এই 3টি শব্দে কেঁপে গিয়েছিল সেই সময় স্বৈরাচারী শাসক। জয় হয়েছিল সত্যের। কয়েক বছর আগে যে সরকারি হাসপাতালে ডক্টর অম্বিকা বণিককে পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছিল ধর্মতলায়, সেই অম্বিকা বণিকের মূর্তি তৈরি করেছে বর্তমান সরকার। তার পাশে কুঞ্জবিহারী দামাইয়ের মূর্তিও তৈরি করা হয়েছে। যে মানুষটা অর্থের কাছে মাথা নত করা এই সমাজতন্ত্রের বাইরে বেরিয়ে রক্তলীলায় মত্ত হয়ে কোনো কিছুর পরোয়া না করে প্রতিশোধ নিয়েছিল এবং বলিদান দিয়েছিল নিজেকে। প্রতি বছর আজকের দিনে এখানে তাদের প্রতি সম্মান জানানো হয়। উপস্থিত থাকেন শাসক এবং বিরোধী দলের বেশ কিছু নেতা ও মন্ত্রী। প্রশাসনের তরফ থেকে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী খুন হওয়ার পর অনেক সাংসদ ও বিধায়ক দল ত্যাগ করার ফলে শাসক দল সংখ্যাগরিষ্ঠতা হারায়। কাজেই তার কিছুদিনের মধ্যেই সরকার পড়ে যায়। তাই মাঝপথেই হয়েছিল বিধানসভা নির্বাচন। হাজার চেষ্টা করেও বিরোধী দল সরকার গঠন করতে ব্যর্থ হয়েছিল। বাংলার মানুষের বিশ্বাস অর্জন করেছিল একটি নবগঠিত রাজনৈতিক দল। বিধানসভায় শপথ নিয়েছিল এমন একটি রাজনৈতিক দল যা মানুষের কণ্ঠস্বর হয়ে প্রতিধ্বনিত হয়েছিল বাংলার বুকে। প্রতি বছরের মতো আজও সেখানে উপস্থিত আছেন সাধারণ মানুষের নয়নমণি এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী অয়ন্তিকা বিশ্বাস। প্রতিদিনের মতো আজও তার পরনে সাদা ও হলুদ পাড় শাড়ি। আজকের দিনটা বাংলার মানুষের কাছে যতটা আনন্দের, ঠিক ততটাই বিষাদের। আজকের দিনে প্রতিটি বাঙালির দুটি চোখ আবেগের নোনা জলে ভিজে যায়। শ্রীমতী অয়ন্তিকা বিশ্বাসের চোখেও জল এসে যায়। চোখ থেকে চশমাটা খুলে চোখের জল মোছার চেষ্টা করে। আর ইউ ওকে? পাশ থেকে কথাটা বলে ওঠেন উপমুখ্যমন্ত্রী কৌস্তব সেন। সেখানে উপস্থিত আছেন আরও বেশ কয়েকজন মন্ত্রী ও বিধায়ক। উপস্থিত আছেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অগণিত সাধারণ মানুষ। ভিড় যেন চোখে পড়ার মতো। বাবারে বাবা, একটুও ধৈর্য নেই।
রজত ঘরে প্রবেশ করার পর প্রজ্ঞা দরজাটা বন্ধ করে দেয়। রজত আর প্রজ্ঞাকে আপনাদের মনে আছে কি? একসময় ইন্সপেক্টর কুঞ্জ বিহারীর সহকর্মী ছিলেন রজত আর প্রজ্ঞা। বছর 2 আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর রজত প্রজ্ঞাকে আর চাকরি করতে দেয়নি। প্রজ্ঞা এখন ঘর সামলায়, আর রজত এখন প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়েছে। এই বলছি, আজকে কি রান্না করেছিস রে? মাংস করেছিস নাকি আজকেও ডাল ভাত খাইয়ে ছেড়ে দিবি? না জেনে বুঝে একদম কথা বলবি না। করেছিস তাহলে? যাকে আজকে জমিয়ে খাওয়া যাবে, কি বল? হ্যাঁ, শুধু খেয়েই যা, সঠিক কাজের জায়গায় তো ইউজলেস। প্রজ্ঞা, আমি জানি এই কথাগুলো নতুন করে কেন বারবার আমায় মনে আঘাত দিস বলতো? ওয়াই? সরি। অনেক বৈবাহিক জীবন সুখের হলেও সেই সুখের মাঝে এমন কিছু না পাওয়া থেকে যায় যার বিষাদ থেকে কোনোদিনও মুক্ত হওয়া সম্ভব নয়। তাদের জীবনেও আছে এক না পাওয়ার গল্প। রজত সন্তান জন্ম দেওয়ায় এক অক্ষম পুরুষ। এই নিয়ে রজত নিজেকে দোষারোপ করে। মাঝে মাঝে প্রজ্ঞা হতাশা থেকে রজতকে অপমান করে বসে। আজও ঘটে সেই ঘটনা। পরে অবশ্য প্রজ্ঞা নিজের ভুল বুঝতে পারে। আচ্ছা শোন, তুই ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নে, আমি মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসছি, কেমন? ভাবছি আজকে একবার মিষ্টিকে নিয়ে ম্যাডামের কাছে যাব। আমার যদি বেশি দেরি হয় তুই ভাত বেড়ে খেয়ে নিবি কিন্তু। কুঞ্জবিহারী মারা যাওয়ার পরে তাদের একমাত্র মেয়ে মিষ্টিকে দত্তক নিয়েছে প্রজ্ঞা। নিজের মেয়ের মতোই তাকে মানুষ করছে রজত আর প্রজ্ঞা। মিষ্টির মিষ্টি হাসি দেখলে তাদের দুজনের জীবনে না পাওয়ার আক্ষেপ এক মুহূর্তে দূর হয়ে যায়। প্রতিদিনের মতো আজকেও মিষ্টিকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসার জন্য তৈরি হয় প্রজ্ঞা। রজত, আমি আসছি। আর শোন, আবার বলছি, আমার বেশি দেরি হলে রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে তুই খেয়ে নিবি। আমার জন্য অপেক্ষা করবি না কিন্তু। ওকে, সাবধানে যাস। দেখো দেখো, এই ছবিটা ভালো হয়েছে না? হ্যাঁ, বলো বলো, ভালো হয়েছে বলো একবার। হ্যাঁ, তাই না? হ্যাঁ, তাই নাকি? দেখি দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা 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 আমি, আর আর এইটা এইটা, হ্যাঁ এইটা তুমি, আর এটা আমাদের আমাদের মিষ্টি। আমার না, আমার এখানে একদম ভালো লাগে না। মাঝে মাঝে তোমাকেও খুঁজে পাই না। কোথায় যেন হারিয়ে যাও গো তুমি। হ্যাঁ, তখন আমার খুব খুব ভয় করে কুঞ্জ। আমার মেয়েটাকেও খুঁজে পাই না তখন। আমি এখানে কেন কুঞ্জ? আমি এখানে কেন আছি? আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ, প্লিজ কুঞ্জ, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে থাকবো না প্লিজ। না 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 না, এটাই তো আমাদের ঠিকানা, তোমার আর আমার ঠিকানা। এখান থেকে তুমি যেদিন চলে যাবে সেই দিন আমিও চলে যাব, আর কোনোদিন আমাদের দেখা হবে না। না 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 না, এরকম 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 বলো না প্লিজ, এরকম বলো না। তুমি তুমি আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না তো কুঞ্জ? আমি কিন্তু তাহলে মরেই যাব। দূর পাগলি, এইভাবে কি কেউ চোখের জল ফেলে? তোমার জন্য যে আমাকে থাকতেই হবে, না হলে তোমাকে কে দেখবে বলো তো? আমি তোমাকে খুব ভালোবাসি কুঞ্জ, খুব ভালোবাসি। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। আমাদের আলাদা করে এমন সাধ্য কার? হ্যাঁ, তাহলে আমি সারা জীবন এখানে থাকতে চাই। হ্যাঁ, তোমাকেও কিন্তু থাকতে হবে, না হলে দেখবে আমি একদিন মরে গেছি। ছি নীলিমা, এইরকমভাবে কেউ বলে? তুমি না কুঞ্জবিহারীর বউ? এটাই তো আমার অহংকার।
না না না, আমি আমি আর এইরকম কথা বলবো না, কোনো দিন বলবো না, কোনো দিন না। আমাকে তো সবসময় সাহসী কথা বলতে হবে। হ্যাঁ, সাহসী কথা বলবো আমি। আমি 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 না কুঞ্জবিহারীর বউ। আমি আমার নীলিমাকে ঠিক এইভাবেই দেখতে চাই, সব সময় এইভাবেই দেখতে চাই। কুঞ্জ, তুমি মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও গো? কত খোঁজার চেষ্টা করি, তবুও খুঁজেই পাই না। তুমি যখন আমাকে খোঁজার চেষ্টা করো তখন আমাকে না দেখতে পেয়ে তোমার মনটা অস্থির করে। তোমার অস্থিরতার জন্যই তুমি আমাকে কাছে থেকেও দেখতে পাও না। শান্ত মনে হৃদয় দিয়ে আমাকে ডাকবে, দেখবে আমি তোমার সাথেই সবসময় আছি। বুঝলে প্রিয়? নীলিমা, এদিকে একবার তাকাও, দেখো কে দেখা করতে এসেছে। দেখো। কোথায় গেল কুঞ্জ? কুঞ্জ, তুমি কোথায় গেলে? কুঞ্জ, কোথায় গেলে? কেমন আছো নীলিমাদি? ও ও কোথায় গেল? এখানেই তো ছিল। কুঞ্জ, কুঞ্জ। কুঞ্জদা তোমার হৃদয়ে লুকিয়ে আছে, কারোর সাথে দেখা করতে চায় না তো, শুধু তুমি ছাড়া। দেখো কুঞ্জদা তোমায় কত ভালোবাসে। সত্যি? তুই সত্যি বলছিস? কুঞ্জ কারোর সাথে দেখা করতে চায় না, না শুধু আমার সাথে দেখা করে, তাই না বল? সেই জন্য লুকিয়ে গেছে, তাই না রে? হ্যাঁ। কথাটা বলতে গিয়ে প্রজ্ঞার চোখে জল এসে যায়। মুহূর্তের মধ্যেই কণ্ঠ রোধ হয়ে যায়। নীলিমার ওই অসহায় মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না প্রজ্ঞা। কয়েক বছর আগেও সবকিছু অন্য রকম ছিল। ভাঙনটা ধরেছিল সেই দিন, যেদিন সব বন্ধন ছিন্ন করে নীলিমা আর তার স্বামী কুঞ্জবিহারী আর একমাত্র মেয়ে মিষ্টিকে ছেড়ে দ্বিতীয়বারের জন্য বিয়ে করেছিল। অভিমানের গল্পটা তখন থেকেই শুরু হয়েছিল। কয়েক মাস কাটতে না কাটতেই নীলিমা নিজের ভুল বুঝতে পেরেছিল। নীলিমা বুঝতে পেরেছিল সোনার খোঁজ করতে গিয়ে কোহিনূরকে সে হারিয়ে ফেলেছে। হাজার বাধা থাকলেও সে ফিরে আসতে চেয়েছিল তার ভালোবাসার ঘরে। কিন্তু কুঞ্জবিহারী দামাইয়ের সেই মর্মান্তিক পরিণতির পর মানসিক আঘাত সহ্য করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে নীলিমা। আজ মেন্টাল অ্যাসাইলামে নীলিমার সাথে দেখা করতে এসেছে প্রজ্ঞা আর মিষ্টি। মা? কে কে তুই? আমাকে মা বলে ডাকছিস কেন? আমি কারোর মা নই। আমি আমি শুধু মিষ্টির মা, আর আমার মেয়ের নাম মিষ্টি। আমি ওর মা। হ্যাঁ, আমি কারোর মা নই। যা 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 যা। আমি তো। মিষ্টি নিজের পরিচয় দিতে যায়। এমন সময় প্রজ্ঞা মিষ্টিকে থামিয়ে দেয়, কারণ প্রজ্ঞা বুঝতে পারে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। তোমার মেয়ে মিষ্টি কোথায় গো নীলিমাদি? কে? মিষ্টি? আমার মেয়ে তো এখানে আমার সাথেই থাকে। এখন মনে হয় ও খেলতে গেছে, জানিস? আর জানিস তো এই বাড়িটা আমার মেয়েটা সব সময় মাতিয়ে রাখে। দর্শী মেয়ে আমার। মিষ্টি আর কোনো কথা বলতে পারে না, প্রজ্ঞার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রজ্ঞা কিভাবে মিষ্টিকে সান্ত্বনা দেবে সেই ভাষাটুকুই যেন খুঁজে পায় না। প্রজ্ঞা বুঝতে পারে মিষ্টি এখানে যতই থাকবে ততই কষ্ট পাবে, তাই মিষ্টিকে নিয়ে বাড়ি চলে আসে প্রজ্ঞা। আজ মিষ্টির জন্মদিন, তাই প্রজ্ঞা চেয়েছিল মিষ্টিকে তার মায়ের কাছে নিয়ে গিয়ে আজকে সব থেকে বড় উপহার তাকে দেবে। কিন্তু নীলিমা যে আজকে এই রকম আচরণ করবে সেটা কেউ কল্পনাও করেনি। কয়েক মাস আগেও যখন নীলিমার সাথে মিষ্টির শেষবার দেখা হয়েছিল তখন নিজের মেয়েকে চিনতে পেরেছিল, কিন্তু মানসিক অবস্থার অবনতি ঘটার ফলে নিজের মেয়েকে আর চিনতে পারে না সে। একটু খা প্লিজ, একটু খেয়ে নে।
দেখ তোর জন্য কত কিছু রান্না করেছি। তোর আজকে জন্মদিন, আর তুই যদি এমন করিস আমার কি কখনো ভালো লাগে বলতো? একটু খা মা। আমি একবার বললাম তো আমি কিছু খাবো না। কেন এইরকম করছিস মা? মা আমাকে কেন চিনতে পারলো না বলতে পারবে? কি করে তোকে বোঝাই বলতো? আমি আমি কি বলবো তোকে? কি হয়েছে? পাশের ঘর থেকে রজত এসে কথাটা বলে। দেখ না, নীলিমাদি মিষ্টিকে চিনতে পারিনি বলে মিষ্টি বলছে কিচ্ছু খাবে না। ও যদি এইরকম করে তাহলে আমি কি করি বলতে পারিস? কি হয়েছে মিষ্টি? এরকম করছিস কেন? দেখ, তুই যা বলছিস তাই তো করছি আমরা। তুই বললি আজকে স্কুলে তোর জন্মদিন উপলক্ষে বন্ধুদের চকলেট দিবি, আমি সেটাও অ্যারেঞ্জ করলাম। আমাদের দিকটা একটু বোঝার চেষ্টা কর প্লিজ। আচ্ছা দাও, আমি খাবো। এই তো, কত সুন্দর করে বোঝে আমার মেয়েটা, গুড গার্ল। এইভাবে মান, অভিমান ও ভালোবাসার সংমিশ্রণে বেশ ভালোই কেটে যায় তাদের জীবন। অন্যদিকে কি গো, রাত হয়ে গেল, মেয়ের খেলা তো আর শেষ হয় না। ডাকো না ওকে, এত রাত পর্যন্ত জেগে থাকলে তো শরীর খারাপ করবে বলো। মিষ্টি, এই মিষ্টি, মা ডাকছে, শুবি না? আয় মা, আমার কোলে আয় মা। আমার কোলে মাথা রেখে না আসলে মেয়েটার আবার ঘুমই আসে না। বলি এত খেলা করলে তো শরীরটা খারাপ করবে রে মা। ও কুঞ্জ, কিছু বলো না ওকে। হ্যাঁ রে মা, এত রাত পর্যন্ত জেগে থাকলে তো শরীর অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে মা, কালকে থেকে আর এমনটা হবে না, কথা দিলাম তোমায়। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। দেখেছো কুঞ্জ, হ্যাঁ মেয়েটা কেমন পাকা বুড়িদের মতো কথা বলতে শিখেছে। আমি তো তোমার পাকা বুড়ি। কে 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 এত জোরে দরজা ধাক্কা দিচ্ছিস? কে কে তুমি? এই বলো, কে তুমি? কোনো কথা বলছো না কেন? একে এইভাবে ঘরে ঢুকে পড়ছো? আমি কে তা নাইবা হলো জানা? বৈকুণ্ঠধাম ডাকছে তোমায়, মেলে দাও 2টি ডানা। মানে এসব কি ঢালছো আমার গায়ে? কেরোসিন? কেরোসিন কেন ঢালছো? আমি কি কি ক্ষতি করেছি? পাপের ঘোড়া যে পূর্ণ হয়েছে বিশ্বরূপ, এবার যে নরক যন্ত্রণার পালা, শুধুই নরক যন্ত্রণা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। গতকাল মধ্যরাতে ঘটে যায় 2টি মর্মান্তিক ঘটনা। খুন হয়েছেন অভিনেতা কৃষাণু রায়। কোনো ভারী জিনিস দিয়ে মাথায় বারংবার আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। কলেজ স্ট্রিটের একটি সরু গলি থেকে পুলিশ তার দেহ উদ্ধার করে। আমরা জানতে পেরেছি গতকাল মধ্যরাতে তার একটি ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন অভিনেতা। এছাড়াও শ্রদ্ধেয় কুঞ্জ বিহারী দামাই, যার কাছে ছোট থেকে বড় হয়েছিলেন, সেই বিশ্বরূপ সমাদ্দার গতকাল রাতেই নিজের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে তার মৃত্যু হয়েছে। ক্যামেরাম্যান হৃদয়ের সাথে আমি রিমি, আপনারা দেখছেন। নীলাদ্রি, বলছি বডিটা পোস্টমর্টমে পাঠানো হয়েছে? হ্যাঁ রজতদা, একটু আগেই পাঠানো হয়েছে। বেশ। গতকাল রাতে কৃষাণু রায় ওনার এক বান্ধবীর বাড়ি থেকে ফিরছিলেন, তাই না? হ্যাঁ। তাহলে যখন নিজের বাড়ি ফিরছিলেন তখন তো ওনার সাথে ড্রাইভার ছিল, হঠাৎ করে উনি গাড়ি থেকে নামলেন কেন? দেখে যা মনে হচ্ছে খুনটা এখানেই করা হয়েছে, অন্য জায়গায় খুন করে ফেলে দিয়ে গেছে বলে মনে হয় না।
পাশে আবার একটা ভগবত গীতা। কিন্তু প্রশ্ন হলো, একজন উঠতি সুপারস্টার এই গলিতে মধ্যরাতে কি জন্য আসতে পারে? যাকে মোবাইল ফোনটা পাওয়া গেছে, এটাই অনেক। আশা করি আমরা এই ফোনটা থেকে কিছু একটা গুরুত্বপূর্ণ পাবো। তার আগে পোস্টমর্টেম রিপোর্টটা আসুক, ওটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, ওনার ড্রাইভার আর ওনার সেই ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে কিন্তু আমাদের কথা বলতে হবে, ঠিক আছে? অভিনেতা কৃষাণু রায়ের হত্যাকাণ্ডের তদন্ত ভার ইন্সপেক্টর রজত প্রামাণিকের ওপর এসে পড়ে। তার সহকর্মী সাব ইন্সপেক্টর নীলাদ্রি চন্দ। কয়েক বছর আগে রজত প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়েছে। এখন রজত অনেক পরিণত। একসময় কুঞ্জবিহারীকে নিজের গুরু মানত। তার থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করে আজ সে তার দায়িত্ব সামলাচ্ছে। পরের দিন সকালে ময়না তদন্তের রিপোর্ট চলে আসে। রজতদা, ময়না তদন্তের রিপোর্ট এসে গেছে। কোনো ভারী হাতুড়ি দিয়ে ভিকটিমের মাথায় বারবার আঘাত করা হয়েছে, আর ফলে ভিকটিম মারা গেছে। আর খুনটা হয়েছে রাত্রির 11টা থেকে 2টোর মধ্যে। আর উনি ড্রাঙ্ক ছিলেন, আর এমনকি শরীরে হিরোইনও পাওয়া গেছে। সেটা আমারও সন্দেহ হয়েছে, মালটাকে দেখলেই বোঝা যেত। যাই হোক, চলো। কোথায়? প্রথমে ওই ড্রাইভারের বাড়ি যাব, তারপর সেই ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি। লেটস গো। আচ্ছা আচ্ছা দাদা, বলছি যে ওদেরকেও এখানে ডেকে নিলে কেমন হয়? না নীলাদ্রি, একদমই না। কুঞ্জবিহারী স্যার সবসময় আমাকে বলতো, যখন সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করবে তখন ওদের ঘরের 4 দেয়ালকেও প্রশ্ন করবে। আমি সেটাই করি। চলো, গাড়ি বের করার দরকার নেই, বাইকে যাব। বেশ, তার ড্রাইভারকে এখন বাড়িতে পাওয়া যাবে তো? না পেলে ফিরে আসবো, ফোন করব না। আধ ঘন্টার মধ্যে ইন্সপেক্টর রজত আর সাব ইন্সপেক্টর নীলাদ্রি ড্রাইভারের বাড়ি চলে আসে। বাড়িটা খুঁজতে খুব বেশি সমস্যা হয় না তাদের। সেখানকার কয়েকজন স্থানীয় বাসিন্দা তার বাড়ি খুঁজে দিতে সাহায্য করে। আসতে পারি? কে? চন্দনবাবু, ভয় পাবেন না, আমরা থানা থেকে আসছি। কয়েকটা প্রশ্ন করেই চলে যাব। আসুন আসুন, ভেতরে আসুন। রজত আর নীলাদ্রি ডাইনিং রুমের সোফায় বসে পড়ে। অভিনেতা কৃষাণু রায়ের গাড়ির ড্রাইভার চন্দন বিশ্বাস তাদের জন্য 2টি গ্লাসে করে জল নিয়ে আসে। এই নিন স্যার। থ্যাংক ইউ। তবে এত ফর্মালিটির কোনো দরকার নেই। আচ্ছা, আপনি কতদিন যাবত অভিনেতা কৃষাণু রায়ের গাড়ি চালাতেন? 6 বছরের বেশি হবে। তা গতকাল রাতে ঠিক কি ঘটেছিল চন্দনবাবু? কালকে দাদার বান্ধবী অনুরাধা মিত্রের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখান থেকেই ফিরছিল। ডান্সার অফ বেঙ্গল রিয়েলিটি শোয়ের চ্যাম্পিয়ন অনুরাধা মিত্র কি, তাই তো? হ্যাঁ স্যার। তারপর? যখন দাদাকে নিয়ে বাড়িতে ফিরছিলাম তখন রাত 11:30 বাজে। কে একটা যেন দাদাকে বারবার ফোন করছিল। কে ফোন করেছিল? জানি না, দাদা সব কিছু বলতে চাইতো না। এই চন্দন, এখানে থামা গাড়িটা। এখানে কেন দাদা? যা বলছি তাই কর, বেশি বকবক করিস না। আমি দাদার কথা মতো এই গাড়িটা থামালাম। দাদা গাড়ি থেকে নেমে চতুর্দিকটা ভালো করে একবার দেখে নিল, তারপর সামনের সরু অন্ধকার গলির দিকে হাঁটা শুরু করলো। আমাকে বলল 1/2 ঘন্টা অপেক্ষা কর, আমি আসছি। কিন্তু 1.5 ঘন্টা কেটে গেল, দাদা ফিরে আসছিল না দেখে আমি ওই গলি ধরে হাঁটতে শুরু করলাম। তারপর দেখলাম একটা একটা নর্দমার ধারে দাদার রক্তাক্ত শরীরটা পড়ে আছে। আমি 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 খুব ভয় পেয়ে গেলাম, আর আর ওই দিকে যাওয়ার সাহস পেলাম না। দৌড়ে মেন রোডে চলে এলাম। মাথা কাজ করছিল না, দাদার গাড়িতে আর হাত দিলাম না। ওখানে দাঁড়িয়ে একটা ক্যাব বুক করে বাড়িতে ফিরে এলাম। সত্যি বলছি স্যার, সত্যি বলছি, আমি পুলিশকে কিছু জানাতে পারিনি। খুব খুব ভয় পেয়ে গেছিলাম স্যার আমি। ঠিক আছে, বলছি অনুরাধা মিত্রর বাড়িতে কি অনুষ্ঠান ছিল? আমি সেটাও জানি না স্যার। আমি কোনোদিনও ওদের ফ্ল্যাটে যাইনি। দাদা যখন যেত আমি নিচে গাড়িটা নিয়ে দাঁড়িয়ে থাকতাম। তো কৃষাণুবাবু কি মাঝে মধ্যে ওখানে যেত? আগে খুব যাতায়াত ছিল না, তবে কয়েক মাস ধরে যাতায়াতটা একটু বেশি হয়েছিল। আরেকটা প্রশ্ন, আমি বলছি যে আপনি কি দেখেছেন যে আর কে অনুরাধার ফ্ল্যাটে ছিল? খেয়াল করেছেন? হ্যাঁ, কৃষাণুদার সাথে তার একজন পরিচালক বন্ধুও ছিলেন। উনিও তো অনুরাধা ম্যাডামের ফ্ল্যাটেই যাওয়ার সময় কৃষাণুদার গাড়িতেই ছিলেন। ফেরার সময় বাড়িতে ওনাকে ড্রপ করে তারপর কৃষাণুদা বাড়ি ফিরল। নাম কি ওনার? অয়ন ব্যানার্জি। বেশ কয়েকটা ছবিও করেছেন। রজত ভালো করে
একবার চন্দনের ঘরের চার দেওয়ালের দিকে তাকায়। আপনি কৃষাণু সেনের খুব বড় ফ্যান, তাই না? হ্যাঁ, ওনার অভিনয় সত্যিই খুব ভালো লাগতো। আচ্ছা বেশ, আমরা আজকে উঠি। আমাদের যা জানা ছিল জানা হয়ে গেছে আপাতত, পরে আবার দরকার হলে আসবো। আর আরেকটা কথা মাথায় রাখবেন, আমরা যতদিন এটা সমাধান করছি ততদিন একটু সাবধানে থাকবেন, ওকে? থ্যাংক ইউ স্যার। কথাগুলো বলে রজত আর নীলাদ্রি চন্দনের বাড়ি থেকে বেরিয়ে যায়। রজতকে বেশ চিন্তিত দেখে একটা প্রশ্ন করে বসে নীলাদ্রি। কিছু কি ভাবছো রজতদা? কি ভাবছো? লাইটারটা দাও তো। ও হ্যাঁ হ্যাঁ, নীলাদ্রির থেকে লাইটার নিয়ে একটা সিগারেট জ্বালায় রজত। জ্বলন্ত সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে সিগারেট ফেলে দেয় রজত। তারপর বাইকে উঠে নীলাদ্রিকে ব্যাক সিটে বসতে বলে। বসো, মিশন অনুরাধা মিত্র। মাত্র 20 মিনিটের ব্যবধানে অনুরাধা মিত্রর ফ্ল্যাটে পৌঁছে যায় দুজনে। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় বেশ কয়েকজন মানুষ ফ্ল্যাটের গেটের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে। এখানে এত ভিড় কেন? গেটের সামনে এত ভিড় দেখে প্রশ্ন করে নীলাদ্রি। আমিও তো তাই ভাবছি, চলো। আরও কিছুটা সামনে গিয়ে দেখতে পায় বেশ কয়েকজন পুলিশ সেখানে উপস্থিত আছে। একজন পুলিশ কর্মীকে ডেকে প্রশ্ন করে রজত। এই, এখানে কি হয়েছে? নমস্কার স্যার, আপনি তো ইন্সপেক্টর রজত প্রামাণিক। আপনাকেই তো অভিনেতা কৃষাণুর হত্যাকাণ্ডে তদন্তভার দেওয়া হয়েছে, তাই তো? ইয়েস। আর বলবেন না স্যার, কিছুক্ষণ আগেই ওনার বান্ধবী। হ্যাঁ, কি হয়েছে? ওনার বান্ধবী অনুরাধা মিত্র বিষকে আত্মহত্যা করেছে। হোয়াট? দাঁড়াও দাঁড়াও নীলাদ্রি, দাঁড়াও, আমাকে একটু কথা বলতে দাও। আমি বলছি, আপনি শিওর এটা সুইসাইড? প্রাথমিকভাবে তো তাই মনে হচ্ছে, আর বডিটা দেখে এমন কিছু মনে হচ্ছে না যে এটাকে খুন বলবো। ওনার ঘরে কে কে আছে? ওনার বাবা আর মা, তাছাড়া আর কেউই নেই। তবে যা জানতে পারলাম, ওনার বাবা মা কলকাতায় থাকেন না, দেশের বাড়িতে থাকেন। আজকেই সকালে এসছেন মেয়ের কাছে। বডিটা পোস্টমর্টমে পাঠানো হয়েছে? না। ওকে, থ্যাংক ইউ। নীলাদ্রি, চলো ভেতরে যাওয়া যাক। রজত নীলাদ্রিকে নিয়ে সিঁড়ি ধরে 3 তলায় উঠে আসে। সেখানে দেখতে পায় একজন মহিলা অচৈতন্য হয়ে পড়ে আছে। বেশ কয়েকজন মিলে একজন ভদ্রলোককে সান্ত্বনা দিচ্ছে। রজতের বুঝতে অসুবিধে হয় না, এই দুজনেই অনুরাধার বাবা ও মা। বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করে রজত। নমস্কার, আপনি কি অনুরাধা মিত্রর বাবা? হ্যাঁ অফিসার, আমি ওর বাবা। শান্তন, শান্তন, আমার 1-2টো প্রশ্ন আছে ব্যাস। বলুন। আপনার নাম? আমি জয়দীপ মিত্র। আচ্ছা জয়দীপ বাবু, আপনার মেয়ে কি এখানে একা থাকতো? হ্যাঁ, আমি আর ওর মা আমাদের নদিয়ার বাড়িতেই থাকি, আর আমাদের মেয়ে এখানে থেকে পড়াশুনো করত। কালকে রাতে আমাকে ফোন করে বলল, বাবা আমার এখানে একা থাকতে ভালো লাগছে না, তোমরা কালকে সকালে এখানে আসবে। আমি আর না করতে পারিনি, জানেন। একেতেই মেয়ের মনের অবস্থা ভালো নয়, তারপর যদি না আসি তখন যদি মেয়ে খারাপ কিছু করে বসে, তাই ওর মাকে নিয়ে আমি আজকে ভোরের ট্রেনে এখানে চলে আসি। তার মানে আপনি কৃষাণুর সাথে আপনার মেয়ের সম্পর্কের ব্যাপারে সবকিছু জানতেন, তাই তো? হ্যাঁ স্যার, আমরা সবাই সবকিছুই জানতাম। মেয়ে বড় হয়েছে, তাই আটকানোর চেষ্টা করতাম না। ফ্ল্যাটটা কি আপনার? এই ফ্ল্যাটটা কৃষাণু আমার মেয়েকে গিফট করেছিল কয়েক মাস আগে। আচ্ছা, উনি যখন বিষ খেলেন আপনারা তখন কোথায় ছিলেন? ও বলল কোথাও বেরোবে, তাই ড্রেস চেঞ্জ করার জন্য ঘরের দরজাটা বন্ধ করলো। কিন্তু 1 ঘন্টা এইভাবে দরজা বন্ধ থাকার পরে আমার সন্দেহ হয়, তারপর ফ্ল্যাটের লোকজন ডেকে দরজা ভাঙা হয়। আচ্ছা ঠিক আছে, আমরা একবার ওই ঘরে যাচ্ছি। কথাটা বলে রজত পাশের ঘরে চলে যায়। পেছন পেছন নীলাদ্রিও সেখানে যায়। সেই ঘরে গিয়ে দেখে অনুরাধার নিথর দেহটা বিছানার উপরে আছে। ঘরটা একবার ভালোভাবে দেখে নেয় রজত। ঘরের ড্রেসিং আয়নার কাছে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। নীলাদ্রি, ওদিকে কিছু দেখতে পাচ্ছ? কি? আর কোনো কথা না বাড়িয়ে ড্রেসিং আয়নার দিকে চলে যায় রজত। যেটা সন্দেহ করেছিল সেটাই সত্যি হলো। এটা তো পাউডার। স্যাম্পলটা কালেক্ট করো। ওকে। নীলাদ্রি, যত তাড়াতাড়ি সম্ভব বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো।
নিচে এতজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ডাকো ওদের। কি হলো? হ্যাঁ। নীলাদ্রি আর সময় নষ্ট না করে রজতের কথা মতো অন্যান্য পুলিশ কর্মীদের ডেকে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই অনুরাধার দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। জয়দীপবাবু, আপনার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বলুন। একটু এদিকে আসুন। রজত অনুরাধার বাবা জয়দীপ মিত্রকে দরজার সামনে নিয়ে আসে, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলে। আপনি আপনার মেয়ের ড্রেসিং আয়নাটা ভালো করে দেখেছেন? হ্যাঁ দেখেছি। কেন বলুন তো? কিছু দেখতে পেয়েছেন? কি দেখবো, একটা কম বয়সী মেয়ের ড্রেসিং আয়নার সামনে যা থাকে তাই ছিল। আয়নার সামনে পাউডার ছড়ানো ছিল, দেখতে পেয়েছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু এটা তো অস্বাভাবিক কিছু নয়। এমনিতেও আমার মেয়ে পাউডার মাখতে বেশ পছন্দ করত। জয়দীপবাবু, আমার অভিজ্ঞতা বলছে ওটা পাউডার নয়। কি বলছো রজতদা? হ্যাঁ নীলাদ্রি, ওটা পাউডার নয়, ড্রাগস। কি? শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি জয়দীপবাবু। তবে আমি ওটা টেস্টে পাঠাবো। আরেকটা কথা আছে, কৃষাণুর শরীরেও কিন্তু অ্যালকোহল আর ড্রাগস পাওয়া গেছে। তবে চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি অপরাধীকে খুঁজে বের করব। তবে তার আগে একটা ব্যাপার আপনাদের জানিয়ে দিই। কি? আপনাদের মানে আপনার আর আপনার স্ত্রীর সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। মানে আপনাদের সাবধানে থাকতে হবে। এই বাড়িতে আপনি থাকতে পারবেন না। থাকতে পারবো না? না, বলা তো যায় না, আপনাদের উপর অ্যাটাক হতে পারে। আমরা একটা ব্যবস্থা করে দেব, আজকে থেকে আপনারা সেখানেই থাকবেন। তবে এখন আপনারা দেশের বাড়িতে ফিরতে পারবেন না কিন্তু। ঠিক আছে, ওকে। আর সময় নষ্ট না করে রজত নীলাদ্রিকে সাথে নিয়ে অনুরাধার ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়ে। তার কিছুক্ষণের মধ্যেই অভিনেতা কৃষাণুর শেষ 2 দিনের কল রিপোর্ট হাতে পেয়ে যায় রজত। 5 তারিখে সেই রকম কোনো কল দেখতে পাওয়া যাচ্ছে না। তবে 6 তারিখে মানে যেদিন রাতে উনি খুন হয়েছেন সেদিন প্রায় সকাল থেকেই এই নাম্বারটা থেকে অনেক ফোন এসছে। এমনকি ওনার শেষ ফোনটাও এই নাম্বারই হয়েছে। প্রায় 12.5 মিনিট কথা হয়েছে, রাত 11টা বেজে 15 মিনিট নাগাদ। তাহলে ড্রাইভার চন্দনবাবু ভুল কিছু বলেননি। উনি বলছিলেন না উনি কারোর সাথে ফোনে অনেকক্ষণ কথা বলছিলেন এবং 11:30টার সময় উনি গাড়ি থেকে নেমে চলে যায়। কিন্তু ওনার ফোনের কল লগ থেকে তো সেরকম কিছু জানা যায়নি। তার মানে উনি যাদের সঙ্গে ফোনে কথা বলছিলেন সেই রিসেন্ট কলগুলো ডিলিট করা হয়েছে। এইটার কারণ কি হতে পারে? হয়তো উনি কার সাথে কথা বলছেন সেই ব্যাপারটা গোপন রাখতে চাইতেন। হতে পারে। কৃষাণুবাবুর কন্ট্যাক্ট লিস্ট থেকে যেসব নাম্বারগুলো নোট করেছো ওটা কি সাথে আছে? হ্যাঁ রজতদা, ওটা আমার কাছেই আছে। নীলাদ্রি নিজের বুক পকেট থেকে সেই কাগজটা বের করে, তারপর রজতের হাতে তুলে দেয়। রজত বেশ কিছুক্ষণ ধরে সেই কাগজটাতে চোখ বোলায়। পরম সুন্দরী? পরম সুন্দরী? কোথায় পরম সুন্দরী? আমি কিন্তু ওনার খুব বড় ফ্যান। তোমার পরম সুন্দরী এখানে নেই, নাম্বারটা পরম সুন্দরীর নামে সেভ করা। তুমি তো কাগজে তুললে। আরে আমি নাম্বারগুলো কাগজে লিখিনি, বিকাশ তাকে দিয়ে লিখিয়েছি। তুমি এমন করে বললে আমি ভাবলাম সত্যি পরম সুন্দরী। দূর রজতদা, মনটা না খারাপ করে দিলে। দূর। আচ্ছা অনেক হয়েছে, এবার একটু চুপ করো। পরম সুন্দরী যেই হোক না কেন আমাদের একে খুঁজে বার করতেই হবে। আরে এটা কোনো ব্যাপার নাকি? নাম্বার ট্র্যাক করলে খুঁজে পেয়ে যাব। সবাইকে কি তোমার মতো মাথা মোটা ভাবো নাকি নীলাদ্রি? এরকম করে বলতে পারলে তো রজতদা। তোমার কিভাবে মনে হলো যে এইভাবে কলকাতার রাস্তায় খুন করতে পারে সে আমাদের ট্র্যাক করার জন্য নিজের নাম্বার চালু করে রাখবে? হ্যাঁ, এটা ঠিকই বলেছ। তাহলে উপায়? সময় আসলেই দেখতে পাবে। হেরোইন যেখান থেকে সাপ্লাই হয় সেটা যদি আমরা জানতে পারি, আমরা মনে হয় আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তোমার কি মনে হয়? আমাদের ঠান্ডা মাথায় তদন্ত করতে হবে। আগামীকাল আমরা অনুরাধার পোস্টমর্টেম রিপোর্টটা পেয়ে যাবো, তাই তো? ও আর একটা কথা যেটা বারবার বলতে গিয়ে বলা হচ্ছে না, স্যার কুঞ্জবিহারী দামাই যার কাছে মানুষ হয়েছিলেন, কি যেন নাম? বিশ্বরূপ সমাদ্দার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জানতে পেরেছি উনি ওই প্রায় একই সময় খুন হয়েছেন। ওটা যে মার্ডার সেটা তুমি নিশ্চিত হচ্ছ কি করে? দুর্ঘটনাও হতে পারে না, আত্মহত্যা হতে পারে, আবার খুনও হতে পারে। তো ওই কেসটা বাঁকুড়ার ওই লোকাল পুলিশ দেখছে, ওটা নিয়ে আমাদের না ভাবলেও চলবে। ঠিক আছে, কিন্তু এই পুরো কেসটার সঙ্গে ওটার কোনো যোগসূত্র নেই তো রজতদা? একই সময় দুটো ঘটনা, তাই আর কি হজম হচ্ছে না। লোকের মুখে ওই কথাটা অলরেডি ছড়িয়ে গেছে। লোকের আর কি দোষ বলো নীলাদ্রি?
মিডিয়া এটা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে যে দুটোই এক সুতোয় বাঁধা। এ আজকে অনুরাধার সুইসাইডকে নিয়ে মিডিয়া সারাদিন কিভাবে বোকা বাক্সে সাধারণ মানুষকে অ্যাট্রাক্ট করে রেখেছে দেখোনি? নামেই চতুর্থ স্তম্ভ, সবকিছু এই শালা টিআরপি বাড়ানোর খেলা। তুমি ঠিকই বলছো। রজতদা সবসময় ঠিকই বলে। যাই হোক, অনেক বেলা হলো, থানায় কয়েকটা কাজ আছে, কাজগুলো করে বাড়ি যাব। কালকে অনুরাধার ময়নাতদন্তের রিপোর্টটা পাবো, দেখা যাক। আগামীকাল আবার ওই পরিচালকের বাড়িতেও যেতে হবে। পরের দিন রজত থানায় পৌঁছায়। তখনই অনুরাধার ময়না তদন্তের রিপোর্টটা হাতে পায়। গুড মর্নিং রজতদা। গুড মর্নিং। ময়না তদন্তের রিপোর্ট এসে গেছে। রিপোর্টটা দেখে না আমি পুরো চমকে গেছি। কেন? শরীরে প্রচুর পরিমাণে বিষ তো পাওয়াই গেছে, এছাড়া অবাক করার বিষয় এইটা যে অনুরাধা মিত্র গর্ভবতী ছিলেন। হোয়াট? ঠিকই শুনেছ। এটাই আত্মহত্যার সব থেকে বড় কারণ হতে পারে। ইয়েস দাদা, এটা আর যাই হোক খুন কোনোভাবেই হতে পারে না। শরীরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, আঁচড় নেই। ও আরেকটা কথা, তুমি ঠিকই বলেছিলে, ওটা ড্রাগ, পাউডার নয়। ওই ব্যাপারে আমি জানতাম, কিন্তু আমার মনে হচ্ছে কেসটা আমাদের বেশ ভালো মতোই ভোগাবে। চলো একবার পরিচালক অয়ন ব্যানার্জির সঙ্গে দেখা করতে হবে। উনি এখন বাড়িতে নেই, খবর নিলাম টালিগঞ্জে স্টুডিও পাড়াতে আছেন আর কি। ধরবো ওখানে গিয়ে। কয়েক ঘন্টার ব্যবধানে ওরা দুজন সেই স্টুডিও পাড়ায় চলে যায়। প্রথমে সেই পরিচালক তাদের সাথে দেখা করতে রাজি হয় না, কিন্তু আইনের জটিলতার ভয় দেখিয়ে সেই পরিচালককে কথা বলতে বাধ্য করা হয়। বলুন তাড়াতাড়ি, কি জানতে চান? রজত নিজের চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে সামনে টি টেবিলে রাখে। তারপর শুরু হয় প্রশ্ন পর্ব। 6 তারিখ, মানে যেদিন অভিনেতা কৃষাণু খুন হলেন, সেদিন আপনি কোথায় ছিলেন? আমি? হ্যাঁ অয়নবাবু, আপনি আপনার কথাই বলছি, বলুন। আমাকে তো রাত 11টা বাজার কয়েক মিনিট আগেই কৃষাণু বাড়িতে ড্রপ করে দিল। তারপর তো জানতাম ও নিজের বাড়িতেই যাবে, এর বেশি আমি আর কিছু জানি না। 6 তারিখে অনুরাধার বাড়িতে কি আপনাদের নিমন্ত্রণ ছিল? হ্যাঁ, সেই দিন অনুরাধা আর কৃষাণুর লাভ অ্যানিভার্সারি ছিল। লাভ অ্যানিভার্সারি? বাবা, টুডু লাভ। তা আপনার সঙ্গে কৃষাণুর কতদিনের আলাপ? 2 বছর। আমরা একসাথে বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি। খুব ট্যালেন্টেড অভিনেতা ছিল কৃষাণু। অনুরাধা ছাড়া আর কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল? না, সেই রকম কোনোদিন মনে হয়নি। তাছাড়া আমি নিজের কাজ নিয়ে থাকতাম, কারোর ব্যক্তিগত ব্যাপারে ঢোকার সময় ও ইচ্ছা কোনোটাই আমার ছিল না। ওয়েল, তাহলে অনুরাধা মিত্রর বাড়িতে এত রাত পর্যন্ত কেন ছিলেন? আপনি কি আমাকে সন্দেহ করছেন স্যার? অভিনেতাদের থেকে অভিনয় বের করাটা যেমন আপনার কাজ, তেমন সন্দেহ করে আসল অপরাধীকে খুঁজে বের করা আমাদের কাজ। কাজে যা প্রশ্ন করছি সেটার উত্তর দিন। আপনার জীবনে তো অনেক ব্যস্ততা, এত রাত পর্যন্ত অনুরাধা মিত্রর বাড়িতে কি করছিলেন? আমি অনুরাধার বাড়িতে মাত্র 3 বার গিয়েছি। আপনাকে একটাও মিথ্যে কথা বলছি না, মাত্র 3 বার গিয়েছি আমি, তাও আমার কাজের জন্যই। কাজ? মিস্টার কৃষাণু না হয় ওনার প্রেমিক ছিলেন, বাড়িটাও কৃষাণু ওনাকেই দিয়েছেন কি, তাই তো? তাই উনি থাকতেই পারেন, কিন্তু আপনি নিজের কাজ ছেড়ে অভিনেতার লাভ অ্যানিভার্সারি পালন করছিলেন। আমি তো শুনেছি আপনি নিজের ভাইয়ের বিয়েতেও নাকি থাকতে পারেননি। আরে আপনি তো আমাকে কিছু বলতেই দিচ্ছেন না মশাই। বলুন স্যার, বলুন বলুন বলুন, সময় খুব কম বুঝলেন। আমি আপনার ওই বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডা মারা বকাটে কাকু নই। সেই দিন আমি যেতে রাজি হইনি, কৃষাণু আমাকে জোর করেছিল বলেই গিয়েছিলাম। আর তাছাড়া কৃষাণু বলেছিল আমার পরের ছবিতে অনুরাধাকে যেন নায়িকার ভূমিকা একটা পার্ট দিই। আমিও কৃষাণুর রিকোয়েস্ট ফেলতে পারিনি। যতই হোক, আমার বেশিরভাগ হিট ছবি তো কৃষাণুর হাত ধরেই এসেছে। আর অনুরাধার মধ্যে নায়িকা হওয়ার মতো যথেষ্ট গুণ ছিল। ও তো বড় রিয়েলিটি শো থেকে চ্যাম্পিয়ন হয়েছে, এই প্লাস পয়েন্টটাও ছিল। শুধু অভিনয়ের দিকটা একটু দুর্বল ছিল, সেই জন্যই আমি গিয়েছিলাম অনুরাধার বাড়িতে। তা সেদিন অনুরাধা মিত্রর ফ্ল্যাটে আর কে কে ছিল? আর কেউ তো ছিল না। কৃষাণুবাবুর পরিবারে কে কে আছে? কৃষাণু যখন খুব ছোট ছিল তখন ওর মা বাবা একটা ট্রেন দুর্ঘটনায় মারা যায়। ওর মুখ থেকেই শুনেছিলাম ও নিজের ঠাকুমার কাছে মানুষ হয়েছে। 1 বছর আগে ওর ঠাকুমা মারা যায়, তারপর থেকে ও একাই থাকতো। আমার শেষ প্রশ্ন। হ্যাঁ বলুন। হেরোইন কোথা থেকে আসতো মিস্টার অয়ন ব্যানার্জি? হেরোইন? হ্যাঁ, ঘাবড়ে গেলেন নাকি? এটা আপনি কি বলছেন স্যার? হ্যাঁ মিস্টার ব্যানার্জি, কৃষাণু সেই দিন হেরোইন সেবন করেছিলেন। ওনার পোস্টমর্টেম রিপোর্ট থেকে এটা আমরা জানতে পেরেছি। কিন্তু আমি... দাঁড়ান, আমাকে আগে কথাটা শেষ করতে দিন। অনুরাধার ফ্ল্যাট থেকেও কিন্তু আমরা কিছু হেরোইন পেয়েছি। আমি কিছু জানি না স্যার।
এটা আমার কাজের জায়গা, মারা পড়ে যাব স্যার। আপনি আজকে রাত 9টার পরে আমার গল্ফ গ্রিনের বাড়িতে আসুন। ঠিকানাটা আশা করি জানেন। আমি আপনাকে সব কিছু বলবো, সব। ওকে। কিছুটা আশার আলো দেখতে পায় রজত। আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কি বুঝলে নীলাদ্রি? এটাই বুঝলাম যে আমরা একেবারে তদন্তের শেষ পর্যায়ে আছি, তাই না দাদা? নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিল অয়ন। এমন সময় বাড়ির খুব কাছে একটু নিরিবিলি এলাকায় তাকে ভারী কোনো জিনিস দিয়ে মাথায় আঘাত করা হয়। তার শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে। মাথায় তীব্র যন্ত্রণায় দুটো চোখ ঝাপসা হয়ে আসে তার। সেই রকম আলো নেই, তাই সামনে কে দাঁড়িয়ে আছে সেটাও ভালোভাবে দেখতে পায় না অয়ন। রক্তে ভেসে যায় চারিদিক। অয়নের কণ্ঠ থেকে অস্পষ্ট কয়েকটা শব্দ ভেসে আসে। কে কে? আমি কে? তা নাইবা হলো জানা, বৈকুণ্ঠধাম ডাকছে তোমায়, মেলে দাও দুটি ডানা। এসব কি? আমার গায়ে এসব কি ঢালছো? গঙ্গা জল, পবিত্র হতে হবে তো। মানে? সামনে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তি একটি দেশলাই কাঠি জ্বালায়, ছুঁড়ে দেয় অয়নের দিকে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তার সারা শরীরে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। অয়নের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে চলে আসে। আগুন 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 আগুন! কিন্তু শেষ রক্ষা হয় না। আগুনে ঝলসে যায় অয়নের শরীর। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রজত সেখানে চলে আসে। ঘটনাটা দেখে স্তম্ভিত হয়ে যায় সে। এইসব কিভাবে হলো? জানি না। আপনি কে? পুলিশ। বেশ কিছুক্ষণ সেখানে রজতের সাথে প্রতিবেশীদের কথাবার্তা চলে। কিছুক্ষণ পরে স্থানীয় পুলিশ সেখানে চলে আসে। এমন পরিণতি দেখে রজত হতাশ হয়ে পড়ে। রজতের বারবার মনে হয় সে যদি তখনই সবকিছু জেনে নিত তাহলে তদন্তের মাঝে এত বড় ধাক্কা খেতে হতো না। তবে অভিনেতা কৃষাণু রায়ের খুনের পরে যেমন ভগবদ্গীতা পাওয়া গিয়েছিল, চলচ্চিত্র পরিচালক অয়ন ব্যানার্জির দেহের পাশেও একটি ভগবদ্গীতা পাওয়া যায়, যা রজতের মনে আরো বেশি করে সন্দেহ জাগিয়ে দেয়। পরের দিন সকালে নীলাদ্রিকে ফোন করে রজত। হ্যাঁ রজতদা, বলো। কালকে রাতে তোকে অনেকবার ফোন করেছিলাম রে। হ্যাঁ দেখেছি, আর একটু পরেই তোমায় ফোন করতাম। আসলে কালকে আমার একজন রিলেটিভের অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমায় বললাম না কালকে সারা রাত হাসপাতালে ছিলাম। হ্যাঁ এই একটু আগে বাড়ি ফিরলাম। খবরটা পেয়েছিস? হ্যাঁ একটু আগে খবরটা পেলাম। ভেরি স্যাড। যাও একটা আশা ছিল, সেটাও শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা রজতদা, এইভাবে ভেঙে পড়ো না। ঠিক একটা রাস্তা আমরা পেয়ে যাব। এত বড় অপরাধ করে কেউ ছাড়া পায় না। তুই একটা কথা ঠিকই বলেছিলিস নীলাদ্রি। কুঞ্জবিহারী স্যারের বাবা বিশ্বরূপ সমাদ্দার খুন হয়েছেন, আর 3টে খুন একই সূত্রে গাঁথা। কিভাবে নিশ্চিত হলে? দেখ, কৃষাণুর মৃতদেহের পাশে যেমন একটা ভগবদ্গীতা পাওয়া গেছিল, কালকে রাতে অয়ন ব্যানার্জির ঝলসে যাওয়া দেহর পাশেও কিন্তু একটা ভগবদ্গীতা পাওয়া গেছে। এমনকি আজকে সকালেই বাঁকুড়া পুলিশের থেকে জানতে পেরেছি যে জগদীশ বাবুর বাড়ির উঠোনে ভগবদ্গীতা পাওয়া গেছে। ও মাই গড। আচ্ছা, তোর তো আজকে ছুটি, কালকে আয়, কথা হবে। আজকে আমি অয়নের বাড়ির লোকজনের সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা, অয়নের পরিবারের লোক কি গল্ফ গ্রিনের বাড়িতেই থাকে? না, ওখানে থাকে না। ওখানে একা থাকতো অয়ন, আর পরিবারের লোকজন সবাই ওই সন্তোষপুরের বাড়িতে থাকে। আচ্ছা, তুমি কোনো তথ্য পেলে আমায় জানিও। ওকে। কথাটা শুনে রজত ফোনটা কেটে দেয়। আজকে নীলাদ্রির ছুটি। প্রতি সপ্তাহে এই ছুটির দিনে
সে যায় তার ভালোবাসার মানুষের কাছে, নাম পরিণীতা। মেয়েটা সবার থেকে আলাদা, মানসিক ভারসাম্যহীন। নীলাদ্রি পরিণীতাকে প্রাণ দিয়ে ভালোবাসে। এসো, ভেতরে এসো। দরজা খুলে নীলাদ্রিকে ঘরে প্রবেশ করতে বলে রায় কিশোরী, পরিণীতার দিদি। ছোটবেলা থেকে দিদির কাছেই মানুষ হয়েছে পরিণীতা। কেমন আছো রায় দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাই? আর বলো না, আছি একরকম, কাজের খুব চাপ। সে কোথায়? আর বলো না ভাই, তুমি আজকে আসবি বলে সেই সকাল থেকে বাড়ি মাথায় তুলেছে। তুমি নাকি বলেছো আজকে ওকে কোথায় ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ বলেছিলাম। সেই জন্য সকাল থেকে মেকআপ করে বসে আছে জানো। নীলাদ্রি, তুমি এসেছো? পাশের ঘর থেকে চিৎকার করে কথাটা বলে পরিণীতা। পাশের ঘর থেকে পায়ে হেঁটে যে এই ঘরে আসবে তার সেই ক্ষমতা নেই। জন্মের পর থেকেই পরিণীতা হাঁটতে পারে না, হুইল চেয়ারে তাকে সবসময় থাকতে হয়। সারপ্রাইজ! ও মা, কি সুন্দর হয়েছে। তুমি খুশি হয়েছো তো বুড়ি? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। প্রতি সপ্তাহে ছুটির দিনে যখন নীলাদ্রি বাড়িতে আসে, পরিণীতার জন্য কোনো একটা উপহার নিয়ে আসে। আজও নীলাদ্রি তার জন্য একটি টেডি বিয়ার নিয়ে আসে, যেটা দেখে পরিণীতা খুব খুশি হয়। আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে না? তুমি যে বলেছিলে। আমি যখন কথা দিয়েছি তখন আমি রাখবো। কোথায় নিয়ে যাবে? সেটা না হয় সারপ্রাইজই থাক। এই, আমাকে কেমন লাগছে দেখতে? তুমি তো প্রতিদিনই সুন্দর, সবার থেকে সুন্দর। আর তোমার মধ্যে না এই মেকআপের প্রতিভাটা জন্ম থেকেই আছে জানো তো। আমি তো ভাবছিলাম তোমাকে নিয়ে একটা মেকআপের স্কুল খুলবো। সত্যি? সত্যি। বেশ কিছুক্ষণ পরে নীলাদ্রি একটা ক্যাব বুক করে নিজে দায়িত্ব নিয়ে পরিণীতাকে সেই গাড়িতে তোলে এবং তার হুইল চেয়ারটা গাড়ির ডিক্কিতে যত্ন করে তুলে রাখে। রায় কিশোরী তার বোনের প্রতি নীলাদ্রির এত দায়িত্ববোধ দেখে খুব খুশি হয়। জানো নীলাদ্রি, আমার বোন খুব ভাগ্যবতী, তোমার মতো একজন মানুষকে সঙ্গী হিসেবে পেয়েছে তো তাই। এইভাবে বলো না দিদি, ওর মতো মেয়েকে পেয়ে আমি অনেক ভাগ্যবান। যাকে আমরা ওই 2-2.5 ঘন্টার মধ্যে ফিরে আসবো। আচ্ছা, সাবধানে যেও। 40 মিনিটের ব্যবধানে গাড়িটা বাগবাজারে গিয়ে থামে। এখান থেকে কয়েক মিনিটের ব্যবধানে বাগবাজার ঘাট। সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটানোর পরিকল্পনা করে নীলাদ্রি, কারণ গঙ্গার ঘাট পরিণীতার খুব পছন্দের জায়গা। ও মা, কি সুন্দর জায়গা, কত সুন্দর নদী। আচ্ছা, এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এইটা হচ্ছে বাগবাজার ঘাট। ও, এটাই বাগবাজার ঘাট। আমি দিদির কাছে অনেকবার শুনেছি জায়গাটার নাম, কিন্তু কোনোদিনও আসিনি। এই এলাম। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটানোর পর পরিণীতাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে নীলাদ্রি। কেটে যায় আরও একটা দিন। পরের দিন রজতের সাথে আবার দেখা হয় নীলাদ্রির। কি হয়েছে রজতদা, কোনো প্রবলেম? রজতের মুখটা ফ্যাকাশে অবস্থায় দেখে তাকে প্রশ্ন করে নীলাদ্রি। কালকে অয়ন ব্যানার্জির পরিবারের লোকজনের সঙ্গে কথা হলো, কিছু নতুন পেলাম না। আমার একটা সন্দেহ হচ্ছে রজতদা। কি সন্দেহ? আমি জানি না তুমি কথাটা কিভাবে নেবে। আমার মনে হচ্ছে এই খুনগুলোর সাথে কুঞ্জবিহারী দামাইয়ের কোনো গল্প জড়িয়ে আছে। সেটা আমার মনে হয়নি, বলবো না, মনে আমারও হয়েছে। না হলে বিশ্বরূপ সমাদ্দারকে কেন খুন করা হবে? এমন তো নয় যে কুঞ্জবিহারী দামাই যাদের উপর প্রতিশোধ নিয়েছিল তাদের মধ্যে কেউ একজন কোনো একটা বিশেষ কারণে খুনগুলো করছে। হতেই পারে। আর যদি তাই হয় তাহলে তো অম্বিকা বণিকের কেসটা রিওপেন করতে হবে। এটা তো হতেই পারে যে ওনার পরিবারের কোনো সদস্য এর সাথে জড়িত আছে। কিন্তু কেন? ডক্টর অম্বিকা বণিকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তার পরিবারের সদস্য স্যারের বাবাকে খুন করতে যাবে কেন? এক্স্যাক্টলি, সেটাই তো লাখ টাকার প্রশ্ন। আর কেন অভিনেতা পরিচালক খুন হবে? আমার শুধুমাত্র একটা সন্দেহ রয়েই যাচ্ছে, কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন তো নয়, যেহেতু কুঞ্জবিহারী স্যারের বাবাও খুন হয়েছে। বুঝতে পারছি না রজতদা। না নীলাদ্রি, না, সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। স্বাভাবিক,
সেই সময় তো কুঞ্জবিহারী দামাইয়ের হাতে কতজন খুন হয়েছিল? কেল সরকারি হাসপাতালের ডাক্তার রুদ্র সেন আর অম্বিকা বণিকের পোস্টমর্টেম যে করেছিল নকুল সরকার খুন হয়েছিল। খুন করা হয়েছিল রুদ্র সেনের বাড়িতেই। দুজনেই ছিল সমকামী বন্ধু। অন্তরঙ্গ মুহূর্তে দুজনের যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন হয়েছিল। দুজনকেই নগ্ন অবস্থায় বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়। এছাড়া ওই হাসপাতালে দুজন কর্মীও খুন হয়েছে। বাকি তো জানিস, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী খুন হয়েছিল। আচ্ছা রজতদা, একটা কথা আছে। বল। কুঞ্জবিহারী স্যার তো নিজেকেই নিজে শেষ করে দিয়েছিল, রাইট? হ্যাঁ। তারপর কেসটা ক্লোজ হয়ে গিয়েছিল। এইটা কিভাবে সবাই নিশ্চিত হয়ে যাচ্ছে যে প্রত্যেকটা খুন কুঞ্জবিহারী স্যার নিজেই করেছে? এমনও তো হতে পারে যে প্রত্যেকটা খুন হয়তো কুঞ্জবিহারী নিজে করেননি। যথেষ্ট প্রমাণ ছিল। তাছাড়া প্রত্যেকটা খুন বাঁ হাতে করা হয়েছে। উনি বাঁ হাতে ছিলেন? সে সময় তো নিউজ চ্যানেলে হেডলাইনে ভরে গিয়েছিল, দেখিসনি? কি করব বলো, চাকরিটা তো 2 বছর হলো, আর ঘটনাটা 3 বছর আগের। তখন শুধু বিচার চেয়েছিলাম। স্যার সব্যসাচী ছিলেন, দুটো হাত সমানভাবে চলত। আচ্ছা, এটা তো হতে পারে যে প্রতিটা খুন হয়তো কুঞ্জবিহারী স্যার করেননি, আরেকজন জড়িয়েছিল। এবার যখন জানতে পারলো যে কুঞ্জবিহারী স্যার খুনগুলো বাঁ হাতে করেছে, সেও সেটাকে নকল করার জন্য বাঁ হাতে খুনগুলো করলো, যাতে পুলিশের মাথা ঘেঁটে যায়। এমনকি সে 3 বছর পরে আবার রক্তলীলা শুরু করেছে। তোর কথাটা যদি সত্যি মেনে নেওয়া যায়, যদি সেই কাল্পনিক দ্বিতীয় ব্যক্তি অবশ্যই একজন বাঁহাতি অথবা স্যারের মতো সব্যসাচী হয়। কারণ যদি কেউ স্বাভাবিকভাবে ডান হাতি হয়, তাহলে কখনোই পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী বাঁ হাতে এত সাবলীলভাবে খুন করা পসিবল নয় রে, বা এত সাবলীলভাবে খুন করতে পারবেও না সে। ঠিক। তবে তুই যেটা বললি না, ওটা একদম ঠিক কথা, জানিস তো? কোনটা? এই খুনের সাথে ডক্টর অম্বিকা বণিকের পারিবারিক যোগ থাকলেও থাকতে পারে। সন্দেহের বাইরে কাউকেই রাখা যাবে না। তাহলে অম্বিকা বণিকের পরিবারের সাথে কি আমরা একবার কথা বলবো? হ্যাঁ, কিন্তু ওরা তো বেশ কিছুটা দূরে থাকে। আমাদের শুরু করতে হবে ডক্টর কাজুরি মজুমদারকে নিয়ে। উনি আবার কে? ওনার নামটা সবথেকে বেশি আলোচিত হয়েছিল। সেই আন্দোলনের অন্যতম কণ্ঠ। ডক্টর অম্বিকা বণিকের ধর্ষণ খুনের ঘটনায় অন্যতম প্রতিবাদী মুখ ছিলেন, বুঝলি? অম্বিকা বণিকের প্রিয় বান্ধবী ছিলেন কাজুরি মজুমদার। সে সময় কেলনাগ হাসপাতালে দুজন একসাথে কাজ করতেন। সল্টলেকে নিজের প্রাইভেট নার্সিংহোম তৈরি করেছেন। শুনেছি ওই হাসপাতালে মৃত মানুষ জীবিত হয়ে নাকি ফিরে আসে। কম খরচে অনেক চিকিৎসা করেন আর কি মানুষজনের। বেশ, তা নার্সিংহোমের নাম? KM হেলথ কেয়ার সেন্টার। ও আচ্ছা, ওই নার্সিংহোমটাই কাজুরি মজুমদারের। ওখানে তো আমার দাদুর হার্ট অপারেশন হয়েছে। দারুণ চিকিৎসা ব্যবস্থা কিন্তু। সেজন্যই তো বলছি। অনেক ফাইল খোঁজাখুঁজির পর অবশেষে কাজুরি মজুমদারের ঠিকানা আর ফোন নাম্বার পাওয়া যায়। হ্যাঁ নীলাদ্রি, এই নাম্বারে একবার ফোন করে দেখ তো, কি জানি আবার নাম্বার পাল্টে ফেললো কিনা। এই রজতদা, ফোন লেগেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি কি ডক্টর কাজুরি মজুমদার কথা বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ ম্যাডাম, আমি বিক্রমপুর থানা থেকে বলছি। কোথায়? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি বিক্রমপুর থানা থেকে এসআই নীলাদ্রি চন্দ্র কথা বলছি। আপনাকে একবার থানায় আসতে হবে। কিছু মনে করবে না, আমরা যদি আগামীকাল দেখা করি তাহলে কি কোনো অসুবিধা আছে? আগামীকাল? হ্যাঁ, আজকে একটু নার্সিং হোমে ব্যস্ত আছি। আচ্ছা, আমরা যদি একটু পরে যাই? কি ব্যাপারে একটু বলবেন? 2 দিনের মধ্যে যে পরিচালক আর অভিনেতা খুন হয়েছে সেটা নিয়ে আপনাকে কিছু প্রশ্ন আছে। কিন্তু ওদের সাথে তো... না না, আপনার যোগাযোগ নাই থাকতে পারে, কিন্তু আমাদের মনে হয়েছে আপনার সাথে আমাদের কিছু কথা আছে। আপনারা দয়া করে আগামীকাল আসুন। আজকে আমি কোনোভাবেই কথা বলতে পারবো না। আজকে আমার খুব ক্রিটিক্যাল একটা অপারেশন আছে। বেশ। কথাটা বলে ফোনটা কেটে দেয় কাজুরি মজুমদার। তার কথাবার্তা শুনে বোঝা যায় সে সত্যি আজকে ব্যস্ত আছে। তাই রজত আর নীলাদ্রি ঠিক করে আগামীকাল কাজুরির সাথে দেখা করবে। নার্সিংহোম থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট করে ডক্টর কাজুরি মজুমদার। ঘড়িতে এখন রাত 10:30 বাজে। ক্লান্ত শরীরে নিজেই গাড়ি ড্রাইভ করে সল্ট লেকের শুনশান রাস্তা ধরে এগিয়ে চলে। কিছুটা দূরে যাওয়ার পরে কিছু একটা দেখে গাড়ি থামায় সে। রাস্তায় ল্যাম্পপোস্টের আলোতে কাজুরি দেখতে পায় সামনে একটি 12-13 বছর বয়সী বাচ্চা ছেলে আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে। সেই মহিলার মাথা থেকে রক্ত ঝরছে।
ঠিকভাবে দাঁড়াতেও পারছে না। বাচ্চা ছেলেটা সেই মহিলাকে কোনো রকমে ধরে সেই গাড়ির সামনে নিয়ে আসে। আমার মায়ের এই কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। আহ কিভাবে? আমি আর আমার মা বাড়ি ফিরছিলাম, একটা মোটর সাইকেল কোথা দিয়ে এসে মাকে ধাক্কা দিয়ে চলে গেল। ঠিক আছে, তোমার মা তো খুব কষ্ট পাচ্ছে, হাত পা আর মাথা থেকে রক্ত পড়ছে, হাসপাতালে নিয়ে যেতে হবে তো। ও আপনি চিন্তা করবেন না, আমার বাবা একজন ডাক্তার, আমার বাবাকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই ওই আর কি আমাদের বাড়ি পৌঁছে দিলেই হবে। বাচ্চা ছেলেটার দেখানো রাস্তা দিয়ে এগিয়ে চলে গাড়ি। হঠাৎ করে সেই মহিলাটির আর্তনাদ থেমে যায়, যা ভালো মতোই অবাক করে কাজরিকে। আর ইউ ওকে? কোনো উত্তর আসে না। বাচ্চাটি আর কোনো উত্তর দেয় না। তারপর গাড়ির কাছে সেই মহিলাটির প্রতিবিম্ব দেখে চমকে যায় কাজরি। তুমি? Oh shit! পেছন ফিরে তাকাতে গিয়ে সামলাতে না পেরে গাড়িটা একটা গাছে ধাক্কা মারে। তারপর পেছনের সিটে বসে থাকা সেই মহিলা নিজের ব্যাগ থেকে একটি হাতুড়ি বের করে। এটা কি? সেই মহিলা কোনো উত্তর দেয় না। কাজরি ভয়ে গাড়ি থেকে নেমে পড়ে। সামনে একটি মাঠ দেখে সেই দিকেই দৌড়াতে শুরু করে। সামনে কোনো বাসস্থান দেখতে পাওয়া যায় না। চারিদিক ঘন অন্ধকার। প্রাণপণে ছুটতে থাকে সে। বাঁচাও! কেউ আমাকে বাঁচাও! বাঁচাও! এমন সময় সেখানে এসে উপস্থিত হয় সেই রহস্যময় মহিলা। কাজরিকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় সেই মহিলা। আমাকে বাঁচতে দাও! আমি তোমার কি ক্ষতি করেছি বলো? তার আর্তনাদ সেই মহিলাকে কোনোভাবে শান্ত করতে পারে না। সেই হাতুড়ি দিয়ে কাজরির মাথায় সজোরে আঘাত করা হয়। গল গল করে রক্ত ঝরতে থাকে তার মাথা থেকে। যন্ত্রণায় ছটফট করতে থাকে কাজরি। তাকে দেখে একটু মায়া হয় না সেই মহিলার, বরং আরো পাশবিকভাবে কাজরির মাথায় আরো বেশ কয়েকবার সেই হাতুড়ি দিয়ে বাড়ি মারে সে। এই অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় কাজরি। এমন সময় সেই রহস্যময়ীর মুখে পৈশাচিক হাসি খেলা করে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। পরের দিন সকালে নীলাদ্রি এই মর্মান্তিক খবরটা পেয়ে দ্রুত রজতকে ফোন করে জানায়, স্যার, কাজরি মজুমদারকে খুন করা হয়েছে। হ্যাঁ স্যার, এইমাত্র খবরটা পেয়েছি। কালকে রাতে উনি বাড়ি ফিরছিলেন। সেখানকার কিছু স্থানীয় বাসিন্দারা একটা মাঠের ধারে গাড়িটা দেখতে পায়। তারপরে সেখান থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে ওনাকে খুন করা হয়েছে। আর সময় নষ্ট না করে সেই স্থানে উপস্থিত হয় নীলাদ্রি আর রজত। সেখানে গিয়ে দেখতে পায় কাজরিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। চারিদিকে মাছি ভন ভন করছে। এমনভাবে মাথায় আঘাত করা হয়েছে, মাথা ফেটে কিছুটা ঘিলু বাইরে বেরিয়ে এসেছে। এমন বিভৎস দৃশ্য দেখে নীলাদ্রি অসুস্থ হয়ে পড়ে। চোখে মুখে জল দিয়ে কিছুটা স্বাভাবিক করে নিজেকে। কি ভয়ঙ্কর দৃশ্য! কিরে, ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ রজতদা, একটু ঠিক লাগছে। এখানেও তো সেই একইভাবে ভগবদ্গীতা রাখা। আমরা বুঝতে পারছি না যে খুনি খুনগুলো করে ঠিক কি বোঝাতে চাইছে সালা। হ্যাঁ, খুনি হয়তো আমাদের কিছু বোঝাতে চাইছে, আর আমরা সেটা বুঝতে বারবার ব্যর্থ হচ্ছি। ভগবদ্গীতা, যেখানে সবসময় শান্তির বার্তা দেওয়া হয়, সেই গীতাকে সামনে রেখে এত রক্তপাত! না 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 না, কোনোভাবেই মেলানো যায় না নীলাদ্রি, কোনোভাবে মেলানো যায় না। রজতদা, সেখানে যেমন একটা শান্তির বার্তাও দেওয়া আছে, আবার তেমনি অধর্মের বিনাশের কথাও বলা হয়।
দুষ্টের দমন আর শিষ্টের পালন। আমি নিশ্চিত এই খুনগুলো করছে হয়তো সে সমাজকে বাঁচানোর জন্যই। যারা খুন হয়েছে তারা সমাজের বিরোধী হতে পারে কোনোভাবে। আর এটা কোনোভাবে সম্ভব নয় নীলাদ্রি। কাজুরি মজুমদার কেন? উনি তো কম মানুষের উপকার করেন না। আমরা নিজেরা এর সাক্ষী আছি। একটা কথা মনে রাখবি সবসময়, যে একজন খুনি কিন্তু কখনোই আইনের চোখে আদর্শবান হতে পারে না। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের কুঞ্জবিহারী স্যার বেশ কিছু সমাজবিরোধীকে শেষ করেছিলেন, কিন্তু যেটা কোনোদিনই হয়তো আইনের আওতায় আনা সম্ভব ছিল না। কিন্তু খুন সবসময় একটা সমাজবিরোধী কাজ। এটা ভালো উদ্দেশ্য নিয়ে করা হোক, খারাপ উদ্দেশ্য নিয়ে করা হোক, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ রজতদা, এটা একদম ঠিক বলেছ। আমরা আইনের রক্ষক হয়ে কখনো এটা কনসিডার করতে পারি না, হাত গুটিয়ে বসে থাকতেও পারি না। দেশে যেমন আইন আছে, আবার আইনের ফাঁকও আছে। কিন্তু যতই আইনের ফাঁক থাকুক, আমাদের দেশের স্বার্থে আইনের ওপরই ভরসা করতে হয়। একদমই তাই। আর খুনি যেভাবে ভিকটিমের পাশে ভগবদ্গীতা রেখে যাচ্ছে, এটা একটা চাল হতে পারে। হয়তো উনি কোনো খারাপ মানুষ বা ভালো মানুষ এই তর্কে যাচ্ছেই না। এমন হতেই পারে যে উনি খারাপ উদ্দেশ্য নিয়ে খুন করে ভগবদ্গীতা রেখে নিজেকে সৎ প্রতিবাদী ব্যক্তি প্রমাণ করার চেষ্টা করছে। কারণ দেখ, যারা যারা খুন হয়েছে প্রত্যেকেই এক একটা সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। রজতদা, ওই ছেলেটাকে দেখছো? কে? আরে ওই তোই ছেলেটা। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ছেলেটা অনেকক্ষণ ধরে আমাদের ফলো করছে, কিছু বলতে চায় হয়তো। 12 থেকে 13 বছর বয়সী একটি ছেলে দূর থেকে তাদের কথা শুনছিল। ছেলেটির সাথে আরও একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটির থেকে বয়সে কিছুটা ছোট। মেয়েটির হাতে একটি ছোট টেডি বিয়ার। এই ভাই, এদিকে একটু শোনো। রজত ছেলেটাকে ডাকার পরে ছেলেটা একটু ঘাবড়ে যায়, তারপর সাহস করে তাদের দিকে এগিয়ে আসে। তার হাত ধরে এগিয়ে যায় বাচ্চা মেয়েটি। তোমার নাম কি? কোথায় থাকো? আমি বিট্টু, আমি এখানেই থাকি। রজত ছেলেটার দিকে তাকিয়ে বুঝতে পারে ছেলেটা একজন ভিক্ষুক। তোমার সাথে এটাকে বোন? হ্যাঁ, ও আমার বোন। কি নাম তোমার? আমার বোন বোয়া, ও কথা বলতে পারে না। আর কে আছে তোমার সাথে? কই, আর তো কেউ নেই আমার সাথে। আমরা তো ভিক্ষা করে খাই, আমার বাপ মাও নেই। আচ্ছা, তোমার বোনের হাতে ওটা কি? কে দিয়েছে? ও ওটা 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 ওই কালকে আমার বোনের জন্মদিন ছিল। 1 বছর ধরে টাকা জমিয়ে ওটা বোনকে আমি কিনে দিয়েছি। কালকে রাতে কোথায় ছিলে? ভিক্ষা করছিলাম। রাতে ভিক্ষা করেছো? হ্যাঁ, এই তো রাতেই রাস্তা দিয়ে দামি গাড়ি দিয়ে অনেকে যায়, মাঝে মধ্যে 100 টাকা ভিক্ষা দিয়ে চলে যায়। ছেলেটাকে বেশ কয়েকটা প্রশ্ন করে রজত, তবে ছেলেটা বেশ ঠান্ডা মাথায় উত্তর দেয়। কোনোভাবেই জানা সম্ভব হয় না যে গতকাল রাতে সেই রহস্যময়ীর সাথে এই ছেলেটা ছিল। রজত ভেবেছিল ছেলেটার থেকে হয়তো অনেক কিছু জানতে পারবে, কিন্তু ছেলেটার উত্তরে বেশ হতাশ হয় রজত। তবে একটা বিষয় রজতকে খুব অবাক করে, যে গাড়িটা করে কাজুরি মজুমদার বাড়ি ফিরছিল, সেই গাড়ির পেছনের সিটে যে রক্তের দাগ দেখা গেছে, সেটা আসলে রক্তের দাগ নয়, লাল রঙের দাগ। তবে এই লাল রং কিসের ইঙ্গিত দিচ্ছে, এমন প্রশ্ন বেশ ভাবিয়ে তোলে। আচ্ছা, পেছনের সিটের এই যে লাল রং, এটার কি কোনো কারণ হতে পারে রজতদা? এটা আমাকেও ভাবিয়ে তুলেছে নীলাদ্রি। আরও একটা জিনিস আছে জানিস? কি? কাজুরি মজুমদারের বাড়ির রাস্তা তো এদিকে নয়, তবে উনি যাচ্ছিলেন কোথায়? তবে কি উনি কোথাও যাচ্ছিলেন? এমন তো হতেই পারে নীলাদ্রি, যে হয়তো কেউ দুর্ঘটনায় আহত হওয়ার নাটক করে নিজেকে রক্তাক্ত প্রমাণ করার জন্য লাল রং ব্যবহার করেছে এবং কাজুরি মজুমদারের থেকে লিফট নিয়েছে, তারপর সুযোগ বুঝে গাড়ি থেকে নামিয়ে খুন। আর এটা তো বোঝাই যাচ্ছে যে খুনি এই খুনটা কোনো ভারী ধাতুর অস্ত্র দিয়ে করেছে। হয়তো খুনি ব্যাক সিটে বসে সেই ধাতব অস্ত্রটা বের করেছে, সেটা দেখে ড্রাইভিং সিটে বসে থাকা কাজুরি মজুমদারের গাড়ি ব্যালেন্স ফেল করে গাছের সাথে ধাক্কা খায়। এটা একদম ঠিক বলেছ, আমারও এখন এইটাই মনে হচ্ছে। আরও একটা জিনিস আছে নীলাদ্রি। কি বলতো? আমরা যাদের সাথে কথা বলতে চাইছি তারাই খুন হচ্ছে। মানে? জানি না এটা কোইন্সিডেন্স কিনা। হয়তো কোইন্সিডেন্স হলে আমি খুশি হব বেশি, বাট আমরা যেদিন ডিরেক্টর সাহেবের সঙ্গে দেখা করার কথা ভাবলাম, ভেবে দেখ তার আগের মুহূর্তে উনি খুন হলেন। আজকেও কাজুরি মজুমদারের সঙ্গে দেখা করার কথা ছিল, কালকে ওনাকে ফোন করলাম, কালকেই খুন হয়ে গেল। আমরা যখন শুটিং স্পটে ডিরেক্টরের সাথে কথা বলছিলাম, তখন হয়তো আড়াল থেকে কেউ শুনে নিয়েছে। হয়তো খুনির পরিচিত বা খুনি হয়তো সেখানে ছিল।
না না, কিন্তু কাজরি মজুমদার, ওনার ব্যাপারে তো প্রথম কথা হলো থানার ভেতরে, সেখানে কে শুনলো? না 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 না, ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে নীলাদ্রি, খুবই ভাবাচ্ছে। কেউ একজন আমাদের সাথে গেম খেলছে, আর খুব কনফিডেন্স নিয়ে খেলছে, জানিস তো? কেউ হতে পারে। আচ্ছা, থানার মধ্যে কি কেউ থাকতে পারে যে গোপনে সব কথা শুনছে আমাদের? একজন কমন তো কেউ আছে, যে সেই দিন শুটিং স্পটে ছিল, আবার গতকাল থানাতেও ছিল। আমি এটা ভাবছি না যে আমাদের থানার কেউ জড়িত থাকতে পারে, হয়তো সে সময় বাইরের কেউ ছিল যে আমাদের কথা শুনেছে। রজত আর নীলাদ্রি আর সময় নষ্ট না করে থানায় গিয়ে সিসিটিভি ভালো করে খুঁটিয়ে দেখে, কিন্তু এমন কিছু মনে হয় না যেটা দেখে সন্দেহ তৈরি হবে। পরের দিন সকালে কাজরি মজুমদারের স্বামীর সাথে দেখা করে রজত আর নীলাদ্রি। শেখরবাবু, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনি যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে খুনিকে ধরতে তাড়াতাড়ি সুবিধে হয় আর কি। তাতে কি আমার স্ত্রী ফিরে আসবে অফিসার? বলুন, ও কি ফিরে আসবে? কার কি ক্ষতি করেছিল কাজুরি? ও তো সব সময় সবার উপকার করত। ওর হাসপাতালে কত রোগী কম পয়সায় চিকিৎসা পেয়েছে। দেখুন, কাজরি মজুমদারের এমন পরিণতির জন্য আমরা সবাই দুঃখিত। আমরা চাই যে ওনাকে এইরকম নৃশংসভাবে যে হত্যা করেছে তার কঠোর শাস্তি হোক। আপনি চান না অপরাধী কঠিন শাস্তি পাক? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাই। যে কাজরির মতো ভালো মেয়েকে খুন করেছে তার ফাঁসি হোক। তাহলে প্লিজ আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিন, দয়া করে একটু সহযোগিতা করুন। বলুন অফিসার, কি জানতে চান বলুন। আপনার স্ত্রী মানে কাজরি মজুমদারের কি কোনো শত্রু ছিল? অফিসার, আপনি আমাকে হাসালেন। প্রত্যেকটা মানুষের সাথে ও সবসময় ভালো সম্পর্ক রাখত, এমনকি ওর পেশেন্টদের সাথেও সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য ওর সুনাম ছিল। আচ্ছা, এই কিছুদিনের মধ্যে উনি কি কোনো কারণে খুব ডিপ্রেস ছিলেন, খেয়াল করেছেন? হ্যাঁ, হতাশা ওর মধ্যে আমি বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করেছি। অবশ্য সেটা কাজের চাপে হবে হয়তো, এর থেকে বেশি কিছু মনে হয় না আমার। বেশ কিছুক্ষণ ধরে শেখর মজুমদারকে প্রশ্ন করে রজত। তার উত্তর রজতকে খুব একটা সন্তুষ্ট করতে পারে না। ওকে, আজকে উঠি, চলো নীলাদ্রি। হ্যাঁ। ও হ্যাঁ, আজকে আর 1 ঘন্টা পরে আমরা কাজরি মজুমদারের পোস্টমর্টেম রিপোর্টটা পেয়ে যাব। পোস্টমর্টেম? ও, আমার কাজরিকে কাটাছেড়া করা হয়েছে তাই না? ও, কি যন্ত্রণা পেয়েছে ও। কাজরি নিজে একজন ডাক্তার হলেও ইঞ্জেকশনে ভীষণ ভয় পেত জানেন। আর আজকে। ঠিক আছে, আমরা আসছি, সাবধানে থাকবেন। কথাটা বলেই সেখান থেকে বেরিয়ে যায় রজত আর নীলাদ্রি। 1 ঘন্টা পরে পোস্টমর্টম রিপোর্ট চলে আসে। রজতদা, রিপোর্ট বলছে সেরকম কোনো ধস্তাধস্তি নেই, তবে উনি হয়তো অসম্ভব ভয় পেয়েছিলেন, আর কোনো হাতুড়ি জাতীয় জিনিস দিয়ে ওনার মাথায় বারবার আঘাত করা হয়েছে। হয়তো উনি ভয় পেয়ে গাড়ি থেকে নেমে যান, তারপর দৌড়াতে থাকেন, আর একটা সময় খুনি নাগাল পেয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর তারপরে উনি এতটাই ভয় পেয়ে যান আর উঠে দাঁড়াতে পারেননি, আর সেখানে মাথায় বাড়ি মেরে খুনটা করা হয়। নীলাদ্রি, যে ভারী জিনিসটা দিয়ে খুন করা হয়েছে সেটা দিয়ে 2-1 বার মারলেই মানুষটার মৃত্যু হবে, বোঝাই যাচ্ছে এটা। খুনির যথেষ্ট পরিমাণ ক্ষোভ ছিল। ঠিক আছে রজতদা, আমি আসি, বুঝলে, আজকে মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ চল, আমিও বেরোবো। সেই দিন ডিউটি আওয়ার্স শেষ করে যে যার নিজের বাড়ি ফিরে যায়। কি হলো, কোনো সমস্যা? রজতকে চিন্তিত দেখে প্রজ্ঞা তাকে প্রশ্ন করে। না, কিছু না। দেখ রজত, আমি তো তোকে আজকে থেকে দেখছি না, তোর মুখ দেখলে আমি সব বলে দিতে পারি। তুই তো এরকম ছিলিস না, বিয়ের আগে তো আমাকে সব কিছু বলতিস। যাই হোক, তুই যখন বলতেই চাইছিস না। আরে বলছি তো তেমন কিছু না, একটা কেস নিয়ে ঘেটে আছি। এইভাবে রিয়াক্ট করার কি আছে? ঠিক আছে, তুই বিশ্রাম নে, আমি তোর ডিনারটা এখানে নিয়ে আসছি। মিষ্টি শুয়ে পড়েছে? হ্যাঁ, ও খেয়ে শুয়ে পড়েছে। প্রজ্ঞা কিছু সময়ের ব্যবধানে রজতের জন্য তার ঘরে ডিনার নিয়ে আসে। আজকে প্রজ্ঞা রজতের জন্য তার পছন্দের পাস্তা তৈরি করেছে, কিন্তু রজতের মধ্যে কোনো উৎসাহ লক্ষ্য করা যায় না। প্রজ্ঞা খুব ভালো করে বুঝতে পারে রজত কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তিত, তাই প্রজ্ঞা আর তাকে বিরক্ত করে না। হ্যালো, হ্যাঁ নীলাদ্রি, এত রাতে বিরক্ত করলাম, সরি। আরে কি বলছো রজতদা,
তোমার যখন ইচ্ছে তুমি তখনই ফোন করতে পারো। রজত ডিনার শেষ করে নীলাদ্রিকে একবার ফোন করে। ঘড়িতে তখন রাত 11টা বাজে। ডিনার হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, কাজুরি মজুমদারের হাজবেন্ড শেখর মজুমদার একজনের নাম করেছিল, মনে আছে তোর? কে বলো তো? অভিনেত্রী মল্লিকা বসু, মনে আছে? হ্যাঁ, এটা তো একবারে ভুলেই গেছিলাম। শেখরবাবু তো বলেছিলেন যে মল্লিকা বসু কাজরির খুব ঘনিষ্ঠ ছিল। বেশ কিছুদিন ধরে ওনার সঙ্গে নাকি ঝামেলা হচ্ছিল, কিন্তু কি ব্যাপারে ঝামেলা হচ্ছিল সেটা উনি বলতে পারেননি। একদমই তাই। তারপর থেকেই কাজুরি মজুমদারের মনে কোনো দুশ্চিন্তা তৈরি হয়। শেখর মজুমদার তো এটাই বলেছেন। হ্যাঁ, আচ্ছা আগামীকাল কি ওনার সঙ্গে আমাদের কথা বলা উচিত? হ্যাঁ, সে তো বটেই। এবার খেলাটা শেষ করতে হবে। সমস্যাটা হচ্ছে উনি খুব ব্যস্ত মানুষ শুনেছি। কিভাবে দেখা হবে সেটাই ভাবছি। আদৌ এখানে আছেন কিনা সেটাও জানি না। আমি যতটুকু জানি উনি এখন কলকাতাতেই আছেন। তুই কিভাবে জানলি? আগে উনি আমার ক্রাশ, তাই জন্য আর কি। ও তাই নাকি? হ্যাঁ, আর তাছাড়া ম্যাগাজিনে ওনার ব্যাপারে খবরগুলো তো ফলো করি, আর তাছাড়া ওনার সব ছবি আমি দেখি। তাহলে আর কি, আগামীকাল যদি ওনার সাথে দেখা হয় অটোগ্রাফ নিয়ে নিস আর কি। রাখছি। চল রাখি। কেমন লাগছে বন্ধুরা? নিশিরাগ গল্পের আড্ডায় চলছে সৌভিক ঘোষের কলমে টান টান রহস্যে পরিপূর্ণ গল্প আবার রক্তাক্ত রাজপথ। আজকে প্রথম পর্ব এখানেই শেষ। গল্পের অন্তিম পর্ব নিয়ে আমরা ফিরে আসব আগামীকাল রাত ঠিক 8টায়। শুনতে থাকো, সঙ্গে থাকো নিশিরাগ গল্পের আড্ডা।